রবিবার রিনিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি রিনি, আর প্রত্যেক রবিবারের মতন আমরা সবাই মিলে একসঙ্গে অনেক অনেক গল্প করবার জন্য চলে এসেছি। আর একদম আমার মনে আছে যে কয়েকদিন আগে থেকে তোমরা সবাই আমাকে বলেছিলে কাকে হাজির করতে রবিবার রিনিতে, তাই না? একদম ঠিক ধরেছ, মমতা শঙ্কর, অর্থাৎ সকলের অত্যন্ত প্রিয় মমতি আজকে আমাদের সঙ্গে, তোমাদের সকলের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে চলে এসেছেন। জানবো তার জীবনের অনেক ঘটনা, তার নিজের অনেক কিছু কথা, যেগুলো আমার মনে হয় আমাদেরকে ঋদ্ধ করবে। কারণ একজন মানুষের শিল্প, তার কলা, তার নাচ, তার গান, অভিনয়, সমস্ত কিছুর থেকে বড় যদি কিছু থাকে তাহলে সেই মানুষটি নিজে। আর আজকে চলো সেই মানুষটিকে আর একটু ভালো করে জেনে নিই। মমদি, ওয়েলকাম টু রেডিও জিন্দগি রবিবার সরিণী। থ্যাংক ইউ। মমদি, অনেক গল্প তো করার আছে, কিন্তু আমি জানি সময়ও অল্প, আর অনেক কাজও আছে, তাই জন্য এমন কয়েকটা কথা জানতে চাই যেগুলো হয়তো এর আগে আমরা কখনো জানতে পারিনি। যেমন তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো সবাই জানে, সে সমস্ত নিয়ে আমাদের আর নতুন করে আর কি জানবো, জানার থাকলে জানবো। কিন্তু আমি জানতে চাই যে আমি দেখছিলাম যে ছোটোবেলাতে তুমি গোখেল স্কুলে তো পড়তে, গোখেল কলেজেও পড়েছো। আর কিন্তু তোমার সবসময় মনে হয়েছে যে একটা গতানুগতিকভাবে যে পড়াশোনা, তার বাইরেও যে প্রকৃতির কাছ থেকে যে একটা শিক্ষা পাওয়া যায়, ঘুরে বেড়ালে যে শিক্ষা পাওয়া যায়, সেগুলো তোমার কাছে অনেক বড় ব্যাপার। তো আমার সেটা না একটু বলো। আমার যেটা হতো সবসময় মনে হতো কি, আহ, আমার আমাকে না জোর করে কিছু চাপিয়ে দিলে আমার কখনো ভাল লাগতো না। তো আমার যেমন, মানে এটা খুব খারাপ, কিন্তু মানে আমি বলেই ফেলছি যে আমার পড়াশুনো কোনো দিন ওই চার দেওয়ালের মধ্যে বসে পড়াশুনো করা আমার কোনো দিন ভাল লাগতো না। আর আমি যেদিন মনে করতাম যে আমি পড়াশুনো, মানে আজকে আমি পড়াটা শুনবো, সেদিন আমি ফার্স্ট বেঞ্চে গিয়ে বসতাম এবং সেদিন আমি মন দিয়ে শুনতাম, আর তারপরে কিন্তু আমাকে বাড়িতে এসে আর সেটা পড়তে হতো না। মানে আমার এমন সেটা ঢুকে যেত যে আমি সেদিন টেস্টে দারুণ, মানে তার পরের দিন যখনই টেস্ট হতো তখন আমি দারুণ নম্বর পেতাম। তো আমার তখন মনে হতো কি, যে যদি এতটুকু চেষ্টা করলেই, মানে এতটুকু পাওয়া করলেই যায়। হয়ে যায়, তা আমি এত চেষ্টা করব কেন? তো সেই জন্য, আর আমার বাবাও ওইটা মনে করতেন, মানে আমার যতটুকু পড়াশুনো হয়েছে সেটা মার জোর করে করিয়েছেন। আম, নাহলে আমার বাবাও বলতেন ওকে ছেড়ে দে, ওকে একটা মানে পাখির মতো ও উড়ে বেড়াক, ও প্রকৃতির সঙ্গে ও মিশে যাক, ও ওর যা ভালো লাগে, ও যেটা মানে ও দেখে, নিজে দেখে, নিজের চারিদিকটা দেখে ও শিখুক। আর এইটাই আমার ভীষণ মানে পড়াশুনোর দিকে আমার ভীষণ আম, পড়াশুনোটা হ্যাম্পার্ড হয়েছে। কিন্তু আমি অন্যদিকে অনেক বেশি পেয়েছি, কারণ আমি বাবা মার সঙ্গে ছোটবেলা থেকে ভীষণ ঘুরেছি, নানান দেশ বিদেশ সারাক্ষণ ঘুরেছি, ওনাদের নাচ দেখেছি, ওনাদের নাচ, মানে আমি সাইড বেঞ্চে বসে থাকতাম। আর মা যে কাপড়, মানে কস্টিউমটা খুলে যেতেন, সেই কস্টিউমটা আমি আবার কোনো রকমে জড়িয়ে আবার পাশে সাইড উইংসে পরের নাচটা আমি আবার সেইটা দেখে দেখে করতাম। তো এরকম, মানে আমি ছোটবেলা থেকে আমার, আমি একটা মানে কি কি বলবো, যাযাবরের মতো আমি হয়েছি। আমার যখন ঘুম পেয়েছে, আমার মা আমাকে ওই কস্টিউমের ট্রে থাকতো আমাদের, তো তার মধ্যে একটা ঘাগরাকে পুটলি করে আমাকে তার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছেন মাথা রেখে। ওইটাই আমার মাথার বালিশ হয়েছে, ওর মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছেন। মা নিজে হাতে আমায় খাইয়ে দিয়েছেন, কোনো দিন আমার কোনো আয়া বা কিছু ছিল না। বাবা মা, ট্রুপ মেম্বার্স, এরাই মানে আমাকে ঘিরে রেখেছিলেন। আমার পড়াশুনোটা আমি অনেক দেরিতে আরম্ভ করেছি যার জন্য, এবং তারপরে মানে কলেজে পড়তে পড়তে তারপরে আর ভালো লাগলো না, তারপরে মৃগয়া করলাম। তারপর থেকে তো পড়াশুনো আর করিনি। তো একদিক দিয়ে এখন মানে এক এক সময় মনে হয় যে আমার পড়াশুনোটা হয়নি, কিন্তু অন্য দিক থেকে আমার চোখ অনেক বেশি খুলে গেছে। আমার
মন অনেক বেশি খুলে গেছে, কারণ আমি এত জিনিস দেখেছি, এত আম, এই যে বাবা মার সঙ্গটা পেয়েছি, হুম। দ্যাট হ্যাজ হেল্পড মি। ওটা তো প্রাইসলেস। এটা এটা একটা সাংঘাতিক রকম, মানে এত মানুষের সঙ্গে মানে দেখা হয়েছে, এত মানে সেই মানুষরা এখন নেই। মানে তাদেরকে মানে কেউ চেষ্টা করলেও তাদের পাবেন না যাদের আমি পেয়েছি হুম। বাবা মার জন্যে। তো সেইটা ভীষণ আমার কাজে লেগেছে আমার মনে হয়। তুমি বললে যে তোমার মনে হয় যে তুমি পড়াশোনাটা করতে পারতে, কিন্তু আমার মনে হয় যে তুমি আসলে মানে সত্যি কারের অর্থে যদি বলে যে পড়াশোনা জানা মানে কি জ্ঞান, জ্ঞান এক্স্যাক্টলি। অর্জন করা, আমার মনে হয় তুমি অলরেডি সেটা করে ফেলেছো। তো তার জন্য কোনো না, পুঁথিগত আমি বিদ্যার তো বোধহয় দরকার না আমি হলেও অত হয়। জ্ঞানী নই, তবে আমার বেসিক যেটা বাবা মা সবসময় শিখিয়েছেন, একটাই জিনিস, যে কোনটা উচিত আর কোনটা অনুচিত, হুম। কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কোনটা ভালো। পাপ, হুম। না কোনটা কোনটা পূর্ণ। মানে পুণ্য। তো এই জিনিসটাকে এত গভীরভাবে আমার মধ্যে ইনস্টিল করেছেন, এত গভীরভাবে মানে সেটা আমার মধ্যে বসে গেছে, যে আমার সারাক্ষণ মনে হয় কি, আমি যেন কোনো মানে সারাক্ষণ আমি নিজেকে আমি দেখে যাই। আমার মনে হয় সারাক্ষণ তুমি নিজেকে আপগ্রেড করছো এভরি টাইম। নিজেকে আমি সারাক্ষণ, যে কখনো একটা মনের মধ্যে একটা স্লাইট একটা ফ্লিটিং যদি কোনো কিছু একটা খারাপ কিছু একটা আসে, আমি বলি, ও এটা ঠিক না, কেন আমার মনের মধ্যে এলো, অমনি একটা ভালো কিছুকে দিয়ে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করি। আর আমার সব সময় মনে হয় কম্পিটিশন হওয়া উচিত নিজের সঙ্গে হুম। নিজের, যে অন্য কে কী করলো তার সঙ্গে কম্পিট করে। আমার মনে হয় আমি আমার নাচের স্কুলের বাচ্চাদের সবসময় শেখাই যে কারোর সঙ্গে কম্পিট করতে হবে না, তুমি নিজের সঙ্গে কম্পিট করো। নিজে কালকে যে কটা ভালো কাজ করেছিলে, আজকে তার থেকে আরেকটা ভালো কাজ করার চেষ্টা করো। আর আমার মা বাবা এইটা আমাকে শিখিয়েছেন, যে রোজ রাত্রে একটা সারা দিনের একটা হিসেব নাও, যে কটা ভালো কাজ করেছো, তার থেকে পরের দিন আরও একটা ভালো কাজ করার চেষ্টা করো, এবং কটা ভুল কাজ করেছো ছোটবেলা থেকে সেইগুলোকে ভীষণ, যে আজকে কটা কোনো ভুল কাজ করেছো কিনা, কাল যেন সেইটা আর রিপিট না করো। তো সেইটা না এখন মানে এই বড় বয়সে আরও বেশি করে বুঝতে পারি, যে এই জিনিসগুলো যেন ভেতরে থাকে। হ্যাঁ, আমার মনে হয় এটাই বোধহয় প্রকৃত শিক্ষা, যেটা আমাদের জ্ঞানীগুণী মানুষেরা আগে বলে গেছেন, বা ওনারা ওরমই চেষ্টা করেছে। রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন শান্তিনিকেতনে যাতে গাছের তলায় বসে সবাই শিখতে পারে, এরকম আমরা অনেক জানি। তুমি বাবা মার কথা বলছিলে, যদিও আমি তোমাকে বলেছিলাম ইনিশিয়ালি যে শুধু তোমার কথাই জানবো, কিন্তু ওই যে বললাম আমি স্ক্রিপ্ট করে তো আড্ডা মারা যাবে না। তো আমার জাস্ট একটা ছোট্ট প্রশ্ন হঠাৎ মনে এলো, সেটা হচ্ছে আমরা সবসময় জানি যে ছোট থেকে আমরা হয় বাবা বা মা মানে কারোর একটা জুতোর মধ্যে নিজেকে বসিয়ে দিতে চাই। যে কেউ, আমি দেখেছি যে আমার ছোট বাচ্চারা হয়তো আমার জুতো পরে ঘুরছে বা তাদের বাবার একটা কোট পরে ঘুরছে, যেন মনে হয় যে এই যে তুমি বললে যে মার কস্টিউমটা পরতাম। তো তোমার তো বাবা মা দুজনেই নিজেদের জায়গা থেকে একদম অনন্য মানুষ, একদম, মানে মানুষ হিসেবে তারা কত একদম। বড় শিল্পী আমি তাই নিয়ে নিশ্চয়ই কোনো কথাই বলতে পারি না, কিন্তু মানুষ হিসেবে। তো তোমার তখন কি ছোটবেলা থেকে তোমার কি মনে হতো যে কাকে দেখে যেন আমি বেশি অনুপ্রাণিত হচ্ছি, বা কার মতো হতে ইচ্ছে করছে? প্রথমে মানে বলি, আমি যখন দেখতাম আমার বাবাকে দেখে এত লোকে ভিড় করছে, এত লোক আসছে করছে, আমি ভাবতাম যে সবার বাবা মাকে দেখতেই এত ভিড় হয়। আমার বাবাকেই দেখতে যে ভিড় হচ্ছে হুম। এটা আমি কখনো ভাবতাম না। আমি ভাবতাম সব বাবাকে দেখতেই সব ভিড় করে আসে। তো কারণ কি, আমার বাবা মা কখনো বাড়িতে মানে আমাকে কখনো ফিল করতে দেননি যে দেয়ার সেলিব্রিটিস বা কোনো রকম আলাদা কিছু, সেটা কখনো ফিল করতে দেননি। তারা নিজেকে শুধু বাবা মা, এবং সারাক্ষণ শুধু ভ্যালুস দিয়ে গেছেন ভেতরে। আর
দুজনকেই আমি এমন চোখে দেখেছি। আর আমার এই যে নাচ আর ফিল্মস মানে অ্যাক্টিং, এই দুটো মানে অদ্ভুতভাবে আমার নাচ এসছে আমার মার কাছ থেকে। আর আমার অ্যাক্টিং এসছে আমার বাবার কাছ থেকে। তো মানে উইদাউট নোয়িং, উইদাউট রিয়ালাইজিং যে আমি অ্যাক্টিং শিখবো কি আমি ফিল্মে করব, এইসব কোনোদিন ভাবিনি। কিন্তু অটোমেটিক্যালি ছোটবেলা থেকেই আমি ভীষণ মানে সবাই জানেন, এটা আমি অনেকবার বলেছি যে আমি ভীষণ ন্যাগিং বাচ্চা ছিলাম। ভীষণ ন্যাগ করতাম যে কিছু করার, তখন তো আর টিভি আর এইসব হ্যাঁ। এইসব ছিল না। তো কিছু করার না থাকলেই আমি বাবাকে ভীষণ ঘ্যান ঘ্যান করতাম, বাবা ভাল লাগছে না। তখন বাবা একটা টুল আয়নার সামনে রেখে দিয়ে আর বলতেন, এই ভাল লাগছে না এটাকে কত রকমভাবে বলতে পারিস দেখি। কত রকমভাবে ইম্প্রোভাইজ করে করে ব্যাস অ্যাক্টিং হয়ে গেল সেটা এই ওখান যে থেকে। আর বাবা বসে বসে দেখতেন যে কখন আমি কনসিয়াস হয়ে যাচ্ছি, কখন আমি নর্মালি করছি, এই জিনিসগুলো। আর নাচটা আমি বাবা মাকে অন স্টেজ দেখে আমার ভেতরে সেটা এসে গেছে। আমাদের বাড়িটা অদ্ভুত ছিল। আমাদের বাড়িতে এক জায়গায় কস্টিউম তৈরি হচ্ছে, এক জায়গায় সেট ডিজাইনিং হচ্ছে, এক জায়গায় মিউজিক তৈরি হচ্ছে। সো পুরো জিনিসটার এই মানে আমি বেড়ে উঠেছি এর মধ্যে। হুম। আর আমি ছোটবেলায় আমার ভীষণ ইন্টারেস্ট ছিল সব কিছুতে। আমি সব কিছুতে হাত লাগাতাম। মানে কি, যেখানে কস্টিউম হচ্ছে আমি হয়তো ওখানে বসে গেলাম। সেখানে কিছু পুঁতি সেলাই করে গাঁথতে দিলাম। আরম্ভ করলাম বা সেলাই করতে আরম্ভ করলাম। আর আমাকে মানে বাবা-মার, স্পেশালি বাবার বলাই ছিল যে, "ও যদি যেটা করতে চায় ওকে করতে দিও। শুধু সাবধানে থেকো যাতে ওর কোনো রকম হ্যাঁ, কিছু লেগে না না যায় হচ্ছে। বা কিছু না হয়। আ ওকে ওর মতো ছেড়ে দাও, ওকে ওর মতো করতে দাও।" ইভেন রিহার্সালে, যখন রিহার্সাল হতো তখন বাবা মানে সাংঘাতিক একদম ডিসিপ্লিনারি, মানে হুম। ডিসিপ্লিন। বাবার কাছে মানে ৯টায় আ রিহার্সাল আরম্ভ হবে মানে সকাল ৯টায়, মানে ঘড়ির সেকেন্ডের কাঁটাটা ঠিক এরকম ক্রস করলো বাবার রিহার্সাল আরম্ভ হলো। এরকম ছিলেন। আর আমি রিহার্সালের মাঝখানে, ওদের মাঝখানে গিয়ে নাচতাম। ওদের মানে হাঁটুর থেকে একটু ওপরে তখন আমি, পায়ের ভেতর দিয়ে ঢুকে পায়ের যেতে ভেতর নাকি? দিয়ে। আর বাবা কি করতেন, বাবা ওদের সবাইকে বলা থাকতো যে ওকে নোটিস করো না। শুধু সাবধানে থেকো যে পড়ে যেও না। তোমরাও পড়ো না ওর উপরে, হ্যাঁ, বা ও যেন পড়ে না যায়। তোমরা করে যাও। তোমরা তোমাদের রিহার্সাল করে দাও। তারপরে কিছুক্ষণ পরে বাবা এত সুন্দর করে আমাকে ডাকতেন যে, "মমো, এবার চলো আমরা বসে দেখি যে কে ভুল করছে, কে ঠিক হুম। করছে।" মানে তখন যদি আমাকে বলতেন যে, "না, এবার সরে এসে যাও, এখানে হ্যাঁ। বসো।" তাহলে আমি বেঁকে বসতাম। আমি বসতাম না। তো এত সুন্দর করে আমাকে ইম্পোর্টেন্স দিয়ে এইটা বলতেন যে, "দেখি কে ভুল করছে, কে ঠিক করছে। তুমি দেখো তো, হুম। তুমি বলবে আমাকে এগুলো।" তো এটাতে আমার ভীষণ একটা মানে ভালো লাগতো যে আমাকে একটা ইম্পোর্টেন্স দেওয়া ইম্পোর্টেন্ট। হচ্ছে, যে আমাকে দেখতে হবে কে ভালো করছে। তখন থেকে আমার চোখটাও তৈরি হয়েছে। হুম। এই যে মানে এই যে দেখার চোখটা, তো এত কিছু আমাকে মানে কি এগুলো মানে আমি বলব ঈশ্বরের আশীর্বাদ যে আমাকে এমন একটা ফ্যামিলিতে আমাকে জন্ম দিয়েছেন, এমন বাবা-মা দিয়েছেন, এমন শ্বশুরবাড়ি দিয়েছেন, এমন স্বামী, এমন দুটো ছেলে, এক এমন দুটো ছেলের বউ দিয়েছেন, এখন নাতি দিয়েছেন। মানে আমার কিছু আর বলার নেই। মানে আমি হয়তো গত জন্মে খুব ভালো কিছু কাজ করেছিলাম যার জন্য মানে একেবারে সাজিয়ে, আর আমি সত্য সাই বাবাকে ভীষণ মানি। মানে সত্য সাই বাবা, শিরডি সাই বাবা সবাইকে মানে দুজনে একই। তো মানে সত্য সাই বাবা আমার জীবনে এমনভাবে হয়ে গেছেন না, মানে আমি 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 জানি। আমি আমি আসলে এই ব্যাপারটাতে আসতাম। আম আমি আমি একটু চাটা খাবো? প্লিজ, প্লিজ। আমি আমি অনেক শুনেছি যে
কীরকম করে তোমার একটা ট্রান্সফরমেশন হলো, মানে মেন্টাল ট্রান্সফরমেশন, একজন বিলিভার কীরকম করে তুমি হলে। কিন্তু আমি যেটা তোমাকে জিজ্ঞেস করতে চাই, ওই গল্পগুলো তো আমরা শুনে ফেলেছি, সেটা হচ্ছে যে এই যে তুমি তো একটা ভীষণ মুক্ত বিহঙ্গের মতন করে বড় হয়েছো। তোমার তোমার ছোটোবেলা থেকে যতটুকু আমরা শুনলাম বা মুক্ত বিহঙ্গের মতো, কিন্তু খুব স্ট্রিক্ট ভাবে, হ্যাঁ ডিসিপ্লিনের দিকে বা কোনো কিছুর মানে কোনো কিছু এদিক ওদিক হলে আমার বাবা মা কিন্তু সেখানে আমাকে ছেড়ে কথা কম্প্রোমাইজ বলতেন করবে না, না, কোনো definitely. কম্প্রোমাইজের মধ্যে যেতেন না, একদম না। আর আমারও সেইটা হয়ে গেছে, আমিও কোনো কম্প্রোমাইজের মধ্যে না যেতে মানে শিখিনি। ঠিক জিনিসটা ঠিক, যেটা তুমি ঠিক, প্রথমেই হ্যাঁ বললে যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আর ভুলের মধ্যে একটা একটা পার্থক্য পার্থক্য। আছে। তো তুমি তো মানে আমি বলছি তোমার একটা ওপেন মাইন্ড আছে। তুমি এরকম নয় যে তোমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে যে তোমাকে ভগবানের সামনে না বসতেই হবে বা কিছু, এরকম তো না, কোনোদিনও হয়নি। একদম না। তাহলে এই যে তোমার একটা মুক্ত মন ছিল, যেটা আমরা অনেক জিনিসেতে দেখি, পরে সেগুলোতে হয়তো আসবো, কারণ একসাথে অনেকগুলো প্রশ্ন চলে এসছে মাথায়। কিন্তু আমি আমি সত্যি জানতে খুব ইন্টারেস্টেড যে তোমার এরকম যে একটা সুন্দর এরকম একটা মন ছিল যেটাকে বেঁধে রাখার মতন নয়, সেখানে হঠাৎ করে তুমি কি করে বাধা পড়ে গেলে? আমি বাধা পড়িনি যেন, আমি যেখানেই যাই, আমি চার্চে গেলে, আমি যদি কোনো মসজিদ দেখি, আমি যদি মন্দির দেখি, আমার সব জায়গায় আমি সাইরাম সাইরাম করি। আমার কাছে কিন্তু সব কিছু সমান। আমার কাছে কিন্তু কেউ যদি বলেন, আমি আমি প্রত্যেকটা জিনিসে আমি কিন্তু সেইভাবে পুজো আর্চা সেরমভাবে করি না কিন্তু। হুম আমার ও আমার আমার ঠাকুর মানে আমি সাই বাবাকে, সাই বাবার সঙ্গে আমি একদম আমার আমার কি বলবো, আমার বাবাকে বা আমার মাকে বা আমার বন্ধু, আমার আ সবচেয়ে ভালোবাসার কাউ কারোর সঙ্গে আমি যেভাবে চলবো, আমি সাই বাবার সঙ্গে সেই রকমভাবেই চলি। যে আমি কোনো নিয়ম কানুন কিছু ওইসব কিচ্ছু করি না। আমি মানে কিরকম বলবো? আমাকে আমি সবকিছুর মধ্যে ভগবানকে পাই। আমার কিন্তু মানে যে শুধু ঠাকুরের আসনে গেলেই আমি ভগবানকে পাবো সেটা আমি ভাবি না। আমি যেখানে দেখি আমি সবসময় মনে হয় পাচ্ছি। আমাকে যদি কেউ বলেন একটা রাস্তার একটা জুতো, ছেঁড়া জুতোকে বলে মানে আমার ঠাকুরের আসনে বসিয়ে যদি বলেন যে, "এটাকে ভগবান মানতে পারবে?" আমি বলব, "হ্যাঁ, পারব।" আমি সেটাকেও কিন্তু ভগবান মেনে আমি কিন্তু প্রণাম করে আমি সেটার মধ্যেও ভগবানকে পাবো। তো তো আমার মনে হয় ব্যাপারটা অনেকটা এরকম, তুমি একটু চা খাও আমাকে। আর আমার মনে হয় ব্যাপারটা অনেকটা ওই আমরা বলি না, ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হয় তাহলে সে ফিরে আসে। তো আমার মনে হয় তোমার মনটা যেহেতু এরকমভাবে একটা ওপেন মাইন্ড ছিল, যে তোমার যখন মনে হয়েছে যে এই একটা আমার ভরসার স্থল, যেখানে আমি সবসময় ফেরত আসতে পারি, তার জন্য কোনো আড়ম্বরের দরকার কি নেই। যে ভরসা না তোমাকে বোঝাতে পারবো না। মানে এমন, 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 এমন জিনিস হয়েছে আমার সঙ্গে, এমন, এমন অলৌকিক জিনিস হয়েছে যেগুলো আমি মানে যেগুলো বলতে গেলে মানে অনেক সময় চলে যাবে। অনেক, অনেক মানে এত হ্যাঁ ঘটনা, এত হুম ঘটনা। কিন্তু শুধু এইটাই বুঝি সাই বাবা প্রত্যেকটা জিনিস যে অলৌকিক ব্যাপারগুলো আমার সঙ্গে সবসময় হচ্ছে মানে এভরি মোমেন্ট আমার যতগুলো হচ্ছে এবং উনি একটা সিগনেচার করে যান হুম যে I've heard your prayer. তোমার তোমার যে এটা আমি শুনেছি। আমি একদম এমন একটা মজার ব্যাপার দিয়ে করবেন যে মানে আমি বুঝবো যে আমার প্রেয়ারটা গেছে উনার কাছে। মানে অদ্ভুত, অদ্ভুত জিনিস। মানে আম আমি বুঝতে পারছি এত যে তুমি আর এখন ওই করতে পারছো না যে কোনটা বলবে। দ্যাটস ফাইন। আমাকে একটা কথা বলো মমদি, আমি আমি খুব ছোট ছিলাম যখন থেকে আমি ধরো নাচ করতে শুরু করেছি বা গান করতে শুরু করেছি। তো আমার মনে আছে আমি অনেক ছোট ছিলাম তখন দমদম মেলা প্রথম শুরু হয়েছিল। আচ্ছা। আর তখন সেখানে
তোমার গ্রুপ নাচ করতে এসেছিলো, তোমাকে প্রথম দেখেছিলাম ওখানে। আমার মনে আছে এখনও যে ওখানে আমি প্রথম তোমার অটোগ্রাফ নিয়েছিলাম। ও তো মানে কারণ নাচ দেখে মনে হয়েছিল যে মানে আমি অনেক ছোট ছিলাম, ওরমভাবে তো আর বোধ নেই যে একটা সেলিব্রিটি তার অটোগ্রাফ নিতে হবে, কিন্তু আমার মনে হয়েছিল যে এই যে মানুষটা স্টেজের ওপরে নাচছে, এই বোধহয় আমার মনের মধ্যে একটা এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যে এর একটা আমার মানে একটা সই আমার কাছে রাখতেই হবে। তখন অটোগ্রাফ মানে আমাদের কাছে এইটুকুনি ছিল আর কি। তো কিন্তু আমি পরে যখন সেটা নিয়ে ভেবেছি, আসলে ভেবেছি অনেকবার, কারণ যেহেতু না ভালোবাসি বা করেছি, মনে হয়েছে যে এই যে তুমি আজকে যখন কথা বলতে গিয়ে বুঝলাম যে তুমি কিভাবে বড় হয়েছো, তোমার কিভাবে তোমার মননশীলতাটা তৈরি হয়েছে। তোমার নাচ দেখে ওই সময় আমার মনে হয়েছিল তোমার নাচের মধ্যে একটা মুক্তি আছে। তোমার নাচটা দেখলে মনে হয় মনটা যেন কোথায় একটা উড়ে গেল। মানে কিভাবে তুমি এটাকে তোমার নাচের মধ্যে ট্রান্সলেট করলে, আমি আমি জানি হয়তো ভীষণ ডিফিকাল্ট হবে বোঝানো, কিন্তু এটা আমার এক্সপিরিয়েন্স, তাই জন্য আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে কিভাবে তুমি এটা করো। যে তোমার নাচ দেখছি, আমি দেখছি তুমি নাচ করছো, কিন্তু আমার মনে হচ্ছে কোথায় যেন আমার মনটা খুলে গেল, এই তো এবার বোধহয় আকাশে উড়ে যাবে, এই তো বোধহয় একটা ফুল ফুটবে। কি করে এটা তুমি করলে? আমি করি না, বিশ্বাস করো। আমি আমি সত্যি করি না। আমি যদি করতাম তাহলে তো রোজ একটা করে নাচ বানাতে পারতাম, রোজ করতে পারতাম, কিন্তু আমি তো রোজ করতে পারি না। এক এক সময় উনি ভেতরে এসে একদম মানে কোথা থেকে করিয়ে দিয়ে যান, কিভাবে করিয়ে নিয়ে নেন আমি জানি না। আমি যখন ভাবি যে আমি নাচ তৈরি করব, আমি এটা করব, আমি এটা তৈরি করব, সেদিন কিচ্ছু হয় না, আমি পারি না করতে। কিন্তু যখন একদম ছেড়ে দিই যে একটা কিছু করতে হবে, আমি ছেড়ে দিই যে যা করতে হবে, তুমি জানো আমাকে এটা করতে হবে, তুমি করো। এইভাবে যখন সারেন্ডার করি, কোথা থেকে হয়ে যায় আমি আমি নিজেই জানি না। সবাই আমাকে জিজ্ঞেস করে যে আমি এত কাজ কি করে করি, অ্যাক্টিং, নাচ, নাচের স্কুল, তাছাড়া তো আছেই অনেক কাজ, তাছাড়া বাড়ি ঘর সংসার সব কিছু আছে। তো সবাই বলে কি করে করি। আমি যে মুহূর্তে ভাবি যে আমাকে এইগুলো করতে হবে, সেদিন আমি কিচ্ছু করতে পারি না, আমার একটা কাজ হয় না। আর যেদিন অনেক কাজ থাকে, কিন্তু আমি তার পায়ে, বাবার পায়ে ছেড়ে দিই যে সাই তুমি দেখো, আমি কিচ্ছু জানি না, আমাকে এতগুলো করতে হবে, তুমি করিয়ে নিও আমাকে দিয়ে। সব সে কাজ শেষ হয়ে গিয়ে আরো বেশি কাজ উনি করিয়ে নেন, আরো বেশি কাজ যেগুলো আমি ভাবিনি যে কি করে এগুলো হবে, সেগুলোও করিয়ে নেন। আমার মনে হয় খুব কম এরকম মানুষ থাকে মমদি, যাদের জীবনে এরকম একটা, কি বলবো, এরকম একজন আছেন ভরসার জায়গা, যার উপরে তুমি সব কিছু ছেড়ে দিলে সে তোমাকে দিয়ে করিয়ে নেয়। হয়তো বিশ্বাসের ব্যাপারটাই আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে, তাই যারা বিশ্বাস করতে পারে তাদের কাছে হয়তো উনি সেরকমভাবেই প্রকট হন। আমি দেখছি তুমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছ, তাই জন্য একটু অন্য কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে এই যে ধরো তুমি নাচ বা অভিনয়, এটা তুমি অনেক ছোটবেলা থেকে করছো। তুমি কিন্তু চাটা খাচ্ছ না, না। আমি তো এখন মুগ্ধ হয়ে কথা শুনছি, এখন ইস, আমি আর কিচ্ছু খেতেই পারবো না। আমি একা চা খেয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না। আমি বলছি কি যে তুমি যে এই যে অনেক ছোটবেলা থেকে তুমি করতে শুরু করছো নাচটা, তো ধরো জন্মের পর থেকে তুমি হয়তো হাঁটতে শিখেছো, তখন থেকেই নাচতে শিখেছো, কিন্তু ধরো অ্যাক্টিং তুমি যে শুরু করছো, ধরো আয়নার সামনে নয়, ধরো মৃগয়াতে প্রথম তোমাকে দেখা গেছে, তো মানে আমি জানি না আর কি কবে, আমি হয়তো হইনি তখনও, কিন্তু শুনেছি, মা বাবার কাছেও শুনেছি। তো তুমি যখন প্রথম বার অ্যাক্টিং করতে গেলে, তখন তোমাকে তুমি কি মানে বাড়িতে তোমাকে বাবা বা মা তোমাকে গাইড করেছেন, নাকি তোমার ওটা ভেতর থেকে এসে, নাকি তোমার বলেছে যাও তুমি নিজের মতন করে নাও? কিচ্ছু না, কিচ্ছু না, একটা কথাও বলেননি। একটা কথা
কিন্তু দেখেছেন তো ছবিটা? দেখে আমি মুগ্ধ জাস্ট হয়েছেন তো? প্রণাম করে গেছি, দ্যাটস ইট। ওনারা একদম মানে মৃণাল মৃণাল সেনের ছবি ছিল হ্যাঁ। প্রথম। তো মৃণালদার ওপরে একদম ছেড়ে দিয়েছেন, বললেন এই যে দিলাম, আপনি যা করাবার করিয়ে নিন। ব্যাস, মৃণালদা যেরম বলেছেন ব্যাস করে গেছি। আর তারপরে তোমার ছবিটা যখন দেখেছেন, মানে আমার মনে হয় তোমার বাবা মা তোমার জীবনে এমন একটা জায়গা যে আমি আমি জানতে চাই যে তোমার কাছে ওদের ভ্যালিডেশনটা কতখানি ইম্পর্টেন্ট ছিল, কিভাবে আমার পেয়েছিলে? আমাকে আমাকে আমার বাবা মা কোনোদিন বুঝতে দেননি। আম মানে কি, আমি যখন নাচের স্কুলে মেয়েদের সঙ্গে নেচেছি, আমি পেছনে নেচেছি। এ নয় যে হুম। আমার মেয়ে সামনে আসবে, সামনে নাচবে, এরম না। যেদিন ভালো করেছি সেদিন সামনে এসেছি, যেদিন ভালো করতে পারিনি সেদিন পেছনে নেচেছি। আমার যখন আরেঙ্গাটম হলো, মানে ফার্স্ট সোলো পারফরমেন্স ভরতনাট্যমে আমি ইয়ে করেছিলাম, আমি শিখেছিলাম, স্পেশালাইজ করেছিলাম। তো তারপরে কাগজে খুব লেখালেখি হয়েছিল। আমি দূর থেকে শুনছিলাম কথা। কিন্তু বাবা মা কোনো পেপার কাটিং আমার কাছে এসে কোনো রিভিউ আমাকে পড়ে শোনাননি বা কিচ্ছু বলেননি। আমি দূর থেকে শুনছিলাম, বলছেন যে ভালো লিখেছে, কাগজে খুব ভালো লিখেছে। কিন্তু আমাকে কেউ এসে বলেননি যে তো আম সব দূর থেকে শুনছিলাম যে সবাই বলছেন যে ভালো হয়েছে, করেছে, করেছে। আমাকে কেউ এসে বলেননি। মা-বাবা একবারও বলেননি যে দেখো তোমার বিষয়ে কাগজে কি লিখেছে বা কিছু। একবারও বলেননি। মানে সুতরাং আমার একদিক দিয়ে আমার আ আমার আমার মধ্যে না ভয়টা ভীষণ বেশি। ভয়, আ যে না ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। মানে এইটা তুমি নিজেই নিজেকে আমি ক্রিটিসাইজ করো। নিজেকে এত বেশিভাবে ক্রিটিসাইজ করি যে না আরো ভালো হতে হবে, আরো ভালো হতে হবে, আরো ভালো হতে হবে। দিস ইজ নট আপ টু দ্য মার্ক। আমাকে আরো এটার থেকেও আমাকে ছাড়িয়ে যেতে হবে। তো সেইটা আমাকে সবসময় আমাকে ধাওয়া করে এটা আমাকে, যে না আরো ভালো করতে হবে। আ আমার আমার জিনিস কক্ষনো পছন্দ হয় না। কক্ষনো আমার অ্যাক্টিং আমার পছন্দ হয় না, আমার নাচ আমার পছন্দ হয় না, আমার কিছু পছন্দ হয় না। একেক সময় আমি যখন ডিট্যাচড ভাবে দেখি কোনো জিনিস, তখন আমি না ভাবি, "এটা কি করে হয়েছে? আমি তো করিনি।" তখন একেক সময় মনে হয়, "বাহ! এটা তো ভালো হলো।" কিন্তু মনে হয় না যে আমি করেছি। মনে হয়, "কি করে হলো?" হয়ে গেল। হুম। এইটা মনে হয়। কিন্তু কখনো মনে হয়নি। আমার মনে হয় এই জন্যই হয়তো তুমি এরকম একজন মানুষ যে সব সময় শুনতে পাই, কোনোদিনও এখনো পর্যন্ত কারোর কাছে শুনিনি যে মমদি কিছু একটা করেছে যেটা মনে দুঃখ দিয়েছে, এরকম আমি অ্যাটলিস্ট কারোর কাছে শুনিনি। সেদিনকার যেরকম অনিন্দ্যদাও অন স্টেজ বলছিলেন যে বলছিল যে তোমার সাথে যখন দেখা হয়েছে তুমি পৌঁছে দিয়েছো, তখনও কিছুই হয়নি ওই সময়, কলেজে পড়ে হয়তো। তো এই যে তোমার একটা মানবিকতার দিকটা এসছে হয়তো বাড়ি থেকে, হয়তো নিজের, আমার শোনার পরে মনে হচ্ছে যেহেতু তুমি নিজেকে সবসময় ভেঙে গড়ে নিজেই আবার মানে নিজেই নতুন করে করছো, সো হয়তো এটা তোমার ভেতর থেকেই আসে যে প্রত্যেক দিন আরেকটু বেটার হতে হবে, ঠিক যেটা তুমি শুরুতে বলেছিলে। আবার সার্কেল ব্যাক করে ওখানেই যাচ্ছে যে তুমি তোমার স্টুডেন্টদেরও তাই বলো যে কম্পিটিশনটা আসলে নিজের সাথে, তাই জন্যই হয়তো তোমার এতটা উত্তরণ হয়েছে মানুষ হিসেবে। মানে তোমার কি হয়েছে আমি জানি না রিনি। মানে তুমি বলবে কেন, আমরা বলবো। আমি 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 একদম জানি না। আমি শুধু জানি আমাকে আরো নিজেকে আরো, 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 আরো ঠিক হতে হবে। আরো ঠিক হতে হবে সব দিক থেকে। যখন একেকটা হঠাৎ ওই যে বললাম না একটা ফ্লিটিং একটা কিছু, কোনো একটা কোনো একটা কিছু খারাপ চিন্তা মাথার মধ্যে আসে। আমি হঠাৎ মনে হয়, ইস! আমার মনে এই চিন্তাটা কেন এলো? কেন এলো? তাহলে মানে আমি এখনো কত পিছিয়ে আছি। কত পিছিয়ে আছি। আমাকে কোথায় পৌঁছতে হবে?
আমি যে কি বলবো বুঝতে পারছি না। প্রথমে বলেছিলাম 10 মিনিট তোমার সাথে কথা বলবো, এখন দেখছি 30 মিনিট হয়ে গেছে। এখনও এত কথা বাকি আছে, কিন্তু আমি জানি কালকে তোমার ফ্লাইট। সো অনেক কিছু শিখলাম আসলে, মানে অন্যদের সাথে কথা বলি, অনেক কিছু তাদের সম্পর্কে জানি, কিন্তু তোমার কাছ থেকে মনে হলো প্রত্যেকটা উত্তরে, তোমার প্রত্যেকটা লাইফের এক্সপিরিয়েন্সে অনেক কিছু শিখলাম। যদি তোমার মতন হতে পারি তাহলে নিশ্চয়ই, ছি, 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 ছি। তাহলে মানে অনেক অনেক হয়তো মানুষ হিসেবে আরও উচ্চকোটির মানুষ হতে পারবো। কিন্তু ভীষণ ভালো লাগলো, কিন্তু মনে হচ্ছে যে আরও অনেক গল্প করি, আবার নিশ্চয়ই কখনো আবার হবে। যদি কখনো হয় তো আবার গল্প করবো। নিশ্চয়ই আরও অনেক গল্প করব। আর রেডিও জিন্দেগির লিসনার আছে, এতক্ষণ আমি আর আসিনি ক্যামেরাতে, কারণ এই স্ক্রিনেতে আমার মনে চলে হয় না এসো যে এখানে। আমার মনে হচ্ছে যে এই স্ক্রিনেতে মানে মমদি ছাড়া আর কারোর থাকার উচিতই নয়। এরকম বলো না। কিন্তু ফাইনালি এলাম। কিন্তু এটাই বলতে চাই যে, যেটা সবসময় আমরা রেডিও শোতে আলোচনা করি, তোমরা সবাই কল করো, যে একটা মানুষ তার জীবনে কি কি করেছে তার থেকে অনেক বেশি বড় দরকার হচ্ছে সেই মানুষটা কীরকম মানুষ হিসেবে, মানবিকতার দিক থেকে কতখানি এগিয়ে আছে। আজকে আমার মনে হচ্ছে যে এরকম একজন মানুষকে আমি আরও না করলে তো হবে না, আমি এরকম একজন মানুষের সংস্পর্শে এলাম যাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এরকম হতে পারি, এরকম শিখতে পারি, বা এরকম আমার, যারা তোমরা আজকে শুনলে তারা নিশ্চয়ই, আমরাও অনেকটা বেশি ইন্সপায়ার্ড হলাম। আমরাও জানলাম যে এখনও পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের সান্নিধ্যে এলে মনে হয় যে মানবিকতা, এই যে কথাটা আমরা মাঝে মাঝে বলি যে হিউম্যানিটি কমে যাচ্ছে, আসলে সেটা নয়, আসলে সেটা আমরা নিজেরাই বাড়াতে পারি। সো এই সমস্ত কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ মামদি। আমি একটু তোমাকে একটুখানি একটা ভীষণ ভীষণ ভালো লাগলো। মানে এটা পুরো, আমি এটা এবার এটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে ডেফিনেটলি এই আলোচনার যেই আশ্বাসটুকুনি আমরা পেলাম, যেই সুরভিটুকু আমরা পেলাম আমাদের জীবনে, সেটা আমাদের সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ রেডিও জিন্দেগি। তোমরা শুনছো রবিবার সরিনি আর যে রিনির সাথে জিয়ে যাও।